স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আমি খালেদ মহিউদ্দিন আছি। সমাজ, রাজনীতি আর অর্থখাত একের পর এক সংকটের সামনে আসছে। নতুন জেরে পুরনো সমস্যা পড়ছে আড়ালে, ধামাচাপাই যেন আসল কৃতিত্ব। এসব নিয়ে আজকে আলোচনা চারিদিক। কথা বলতে এই মুহূর্তে স্টুডিওতে আছেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও পিএসসি সাবেক চেয়ারম্যান ডক্টর সাদেক হোসাইন, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবেক তথ্য কমিশনার ডক্টর সাদেক হালিম এবং সাবেক সচিব ও রাষ্ট্রদূত এইচ মোফাজ্জল করিম। স্বাগত আপনাদের। ডক্টর সাদেক হালিম, আমি আপনার কাছে জানতে চাইবো যে আজ আপনি জানেন যে কয়েকদিন ধরে যে 13 তারিখ আসলে শুক্রবার দিন যে ঘটনা ঘটেছে, একজন শিক্ষককে কান ধরে উঠবোস করানো হয়েছে আসলে তার জীবন বাঁচানোর জন্য। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? শিক্ষামন্ত্রী বিব্রত হয়েছেন, বলেছেন যে ঘটনাটি এবং তিনি তদন্ত করে দেখতে চেয়েছেন। আমি একটু আপনার মতামত একটু শুনতে চাইবো যে এইভাবে জীবন বাঁচানোর এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, অবশ্যই। আমি নিজে শিক্ষক এবং শিক্ষক সমাজের উপরে আমি মনে করি এটা কেবলমাত্র একটা বিব্রতকর ঘটনা না, এটা একদমই আমি তীব্রভাবে এটা প্রতিবাদ জানাচ্ছি প্রথমে শিক্ষক হিসাবে। আর আজকে আপনি যে মন্তব্যটা করছেন যে আমাদের শিক্ষামন্ত্রী বিব্রত হয়েছেন, আসলে উনি কিন্তু বেশ কয়েকটি কথা বলেছেন। উনি বলেছেন যে উনিও প্রতিবাদ করেছেন এবং উনি বলেছেন যে এটা মেনে নেওয়া যায় না, এটা উনি খুবই মনে করেন যেটা একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। এবং আমরা যদি তাকাই ঘটনাটার দিকে, আসলে এই যে ওনাকে যে এই প্রধান শিক্ষককে পিয়ার সাত্তার স্কুলের যিনি প্রধান শিক্ষক, তাকে যে কান ধরে উঠবোস করিয়েছেন এবং সেখানকারই একজন মেম্বার অফ দি পার্লামেন্ট নারায়ণগঞ্জে এবং সেলিম ওসমান, এবং উনি বলেছেন যে এমপি যে ভাষ্যটা আমরা গণমাধ্যমে দেখছি, উনি বলেছেন যে সেখানে একটি সমস্যা সৃষ্টি হয় এবং মব হয়ে যায় এবং ওনাকে বাঁচানোর জন্য উনি কান ধরে উঠা বসা করিয়েছেন। কিন্তু আমার কথা হচ্ছে যদি ওখানে কোনো সমস্যার সৃষ্টি হতো তাহলে অন্য কোনো পথ বের করেও কিন্তু সেই সমস্যা নিরসন করা যেত। এই কারণেই যে উনি কিন্তু সেখানে একজন প্রভাবশালী মেম্বার অফ দি পার্লামেন্ট এবং ওনারা কিন্তু পারিবারিকভাবেই অনেকগুলি ভাই সেই সব এলাকায় আছেন এবং ওনাদের বেশ প্রভাব আছে সেই এলাকার উপরে। তবে এখানে একটি ঘটনা যে ঘটেছে সেটার জন্যই হয়তো বা আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন ইনকোয়ারি করা প্রয়োজন। এই কারণেই যে আপনি জানেন যে মাইকে ঘোষণা করা হয়েছে যে এই স্কুলের প্রধান শিক্ষক আমাদের ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলেছেন। আমরা এটা জানি যে সম্প্রতিকালে বাংলাদেশে এই ধরনের বেশ কিছু ঘটনা আমরা দেখছি। শিক্ষামন্ত্রী ইনকোয়ারি করলেন, শিক্ষামন্ত্রী ইনকোয়ারি করে পেলেন যে এমপি সাহেব ঠিক কথা বলছে, তার আসলে জীবন বাঁচানোর জন্য এটা করা হয়েছে। সেটা শিক্ষামন্ত্রী, আমি আসছি, আপনি আমাকে শেষ করতে দেন। জি প্লিজ। তো সেখানে যে একটা মানে ইনকোয়ারিটি কি করবেন আসলে? একটা কথা কিন্তু উঠে আসছে, সেটা হচ্ছে যে স্ট্যান্ডিং কমিটি, ম্যানেজমেন্ট কমিটি থাকে। আপনি জানেন স্কুলে প্রত্যেকটি স্কুলে ম্যানেজমেন্ট কমিটি থাকে এবং ম্যানেজমেন্ট যিনি প্রধান শিক্ষক তিনি কিন্তু আপনাদের গণমাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন। তিনি বলেছেন যে ম্যানেজমেন্ট কমিটি থেকে আমার উপরে অনেক ধরনের চাপ আছে, অনেক ধরনের কাজ করার জন্য বলা হচ্ছে বা ভর্তি সংক্রান্তই হবে মূলত আমরা ধরে নিচ্ছি, সেটাতে উনি রাজি হন না। তার মানে উনি একজন ভালো মানুষ, ভালো শিক্ষকই আমার মনে হয়। এবং উনি ওইরকম একটি পুরনো স্কুলের, অনেক প্রসিদ্ধ একটি স্কুলের নারায়ণগঞ্জ এলাকায় উনি প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন। এখন উনি বলেছেন যে এই ঘটনাগুলোতে যেহেতু আমি সায় দেই না, আমার বিরুদ্ধে একটি চক্রান্ত হয়েছে এবং এই ধরনের কোনো কথাই আমি বলিনি। সেজন্য এই জায়গাটাই আমার মনে হয় যে শিক্ষামন্ত্রী এই জায়গাটা উনি টাচ করেছেন, এটা ইনকোয়ারি হওয়া উচিত যে উনি আসলে কি বলেছিলেন না বলেছেন। তবে এইটা ঠিক না, আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করি বিনয়ের সাথে। উনি যাই বলে থাকুন, উনি যদি কোনো কিছু বলেও থাকুন, ওনার বিচার হবে, বাংলাদেশ আইনে বিচার হবে এবং বাংলাদেশের একজন আইন প্রণেতা এখানে দাঁড়িয়ে থাকবেন, ওখানে দাঁড়িয়ে থাকবেন, তার কান ধরাটা তিনি ঠিকমতো ধরছেন কিনা বলছেন কিনা সেটি নিশ্চিত করতে, মানে আমি জানতে চাইছি যে তদন্ত কি করবেন শিক্ষামন্ত্রী? তদন্ত হবে, আমার মনে হয় উনি তদন্ত মিন করেছেন এইটার বিষয় যে স্ট্যান্ডিং কমিটির কি ধরনের দাবি দাওয়া ছিল হেডমাস্টারের উপর, হেডমাস্টারকে কেন তারা, আপনি দেখেছেন তাকে অনেক প্রহার করা হয়েছে। এখন আপনি যেখানে টাচ করছেন অবশ্যই এটাতে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এখানে মেম্বার অফ দি পার্লামেন্টের অবশ্যই তার আমাদের মনে হয় সঠিক বিচার হওয়া উচিত। এখানে তদন্তের কোনো প্রশ্ন ওঠে না, তদন্ত হবে এই বিষয়টার উপরে। আমার মনে হয় যে বক্তব্য পরিষ্কার। আমি ডক্টর সাদেক হোসেনের কাছে, ডক্টর সাদেক হোসেন কি এই বিষয়ে কোনো কিছু বলবেন? আপনি পরের প্রসঙ্গে অন্য প্রসঙ্গে বলেন, এটা তো বলছে যে কিন্তু একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় যে ধরেন একটা মসজিদ থেকে কেউ অ্যানাউন্স করে দিল কিছু, তাহলে তো আরেকটা লোকের জীবন বিপন্ন হয়ে যায়। এইটাও তো মনে হয় যে মসজিদ থেকে কি অ্যানাউন্সমেন্ট করলো, তার বেসিস কি, তাদের আসলে উদ্দেশ্য কি ছিল। তাহলে তো এখানে যে কোনো লোকের সাথে ধরেন একটু যারা অন্য টাইপের একটু প্রগতিশীল বলেন বা বলেন, তার বিরুদ্ধে খেপে গেল কেউ একটা গ্রুপ,
তারা এইভাবে একটা মসজিদ বা এমনকি কিছু ব্যক্তিগত গন্ডগোল থাকলেও প্রগতিশীল না হলে যদি তার একটি বাংলা নাম থাকে, সাধারণত অন্যদের হয়তো আমার নামে হয়তো পারবে না, যদি আমি মুসলমান রেগুলার নামাজ রোজা পড়ি ওইখানে মসজিদে যাইয়ে যায় সেই কথা বললে হয়তো চলবে না। কিন্তু একটা লোক যে ধরেন সাধারণত মসজিদে যায় না, কথাবার্তা তো সে একটু মানে যেই কথা হয়তো অনেকে পছন্দ করে না সেই ধরনের কথা কিন্তু যুক্তিবাদী কথাও বলেন, তো তার বিরুদ্ধে কিন্তু খুব সহজেই একটা মসজিদ থেকে বা ইয়ে থেকে করে দেওয়া যায়। এবং আমরা জানি যে অনেক সময় গ্রামে এই মসজিদের মাইক অন্য জায়গায় নিয়েও অ্যানাউন্স করে যে অমুক এসছে, চোর এসছে, ডাকাত এসছে। এই ধরনের ঘটনা দেখেছি 2013 তে ঘটতে। এগুলি খেয়াল করা উচিত আমাদের এইসব ব্যাপারে কি রোল আছে বিভিন্ন গ্রুপের, সেটা বোধহয় আলাপ আলোচনার দরকার। জনাব আব্দুল করিম, আপনি কি এই বিষয়ে কিছু? খালেদ, অবশ্যই বলতে চাই। প্রথম কথা, আমি বিশ্বাস করতে পারি না যে একজন এমপির সামনে একজন হেডমাস্টারকে কান ধরে ওঠা বসা করতে হবে, তাও সংগোপনে নিভৃতে নয়, পাবলিকলি। তার ছাত্ররা হাততালি দিয়েছে, স্লোগান দিয়েছে, ওখানে যারা উপস্থিত ছিল তারা হাততালি দিয়েছে, স্লোগান দিয়েছে। যারা দিয়েছিল হাততালি এবং স্লোগান, তাদেরকে ওখানে প্ল্যান্ট করা হয়েছে। এটা কিন্তু সাধারণ জনতার ছিল না। এর প্রমাণ এরপরে যে প্রতিক্রিয়াটা হয়েছে এই ঘটনার, সে তীব্র প্রতিক্রিয়া হয়েছে ফেসবুকে, এর বিরুদ্ধে, এটা ফেসবুকে, সামাজিক গণমাধ্যমে। নারায়ণগঞ্জে কোনো প্রতিক্রিয়া আমরা খেয়াল করিনি। নারায়ণগঞ্জে কয়টা মিছিল হয়েছে, কি হয়েছে, ওই এমপির বাড়ি ঘেরা হয়েছে? আমিও ওখানে ছিলাম না, তুমিও ছিলে না, কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা নিউজে যা শুনলাম যে এর প্রতিক্রিয়া নাকি তীব্র হয়েছে ওই এলাকাতে, হতে বাধ্য। কিন্তু আমার কথা হচ্ছে, তিনি এই ধরনের শাস্তি দেওয়ার কে? তিনি তাৎক্ষণিকভাবে মসজিদ থেকে, মন্দির থেকে, যেখান থেকে অ্যানাউন্সমেন্ট হোক না কেন, সাথে সাথে উনি বিশ্বাস করে ফেললেন আর সাথে সাথেই তাকে শাস্তি দিয়ে দিবেন। এই ধরনের শাস্তি সাথে বেশ কিছু লোক এসেছিল এখানে, আমি ভিডিওটি দেখেছি, ভিডিও করেছেন অনেকে খুব উল্লাসে ভিডিও করেছেন। যে ভিডিওটি পোস্ট করা হয়েছে তার 2-3টি ভাষণ দেখা যায়, আমি 2-3টি ভাষণই দেখেছি। যারা সেখানে উপস্থিত ছিলেন তারা উৎসাহ প্রকাশ করেছেন, আগ্রহ প্রকাশ করেছেন এবং আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়েছে যে এমপি খুব ভালো কাজ করেছেন। এটি এই যে লোকগুলো উপস্থিত ছিল এবং স্লোগান দিয়েছে, তালিয়া বাজিয়েছে, এরা তালিয়া পার্টি, এবং তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ওখানে, তাকে এবং মসজিদ থেকে ঘোষণা করা হয়েছে। ওই জন্যই আমি মনে করি মাননীয় শিক্ষামন্ত্রী যে বলেছেন না যে একটা তদন্তের দরকার, তাহলে পরে কিন্তু বের হয়ে আসবে আসল ঘটনাটা কি। কিন্তু যেটাই আসল ঘটনা হোক না কেন, একটা মাস্টারকে এরকম করবে? তার চেয়ে তো ওই যদি বলতো যে আমি তোমাকে মৃত্যুদণ্ড দিলাম এবং এই কল্লা কাটো, সেটাও আমার কাছে ভালো লাগতো। কিন্তু ইয়েস, একজন কাটা হচ্ছে না নামাবে, সেটিরও অভাব হচ্ছে না। আমি অন্য একটি প্রসঙ্গে আছি। সরকার উৎখাতে ইসরায়েলের সঙ্গে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য 54 ধারায় 7 দিনের হেফাজত পেয়েছে পুলিশ। আপনি নিশ্চয়ই জানেন যে তার বেলায় 54 ধারার প্রয়োগ কিভাবে দেখছেন, এটা রাষ্ট্রপক্ষের সঠিক অবস্থান কিনা? 54 ধারাটার ব্যাপারে আপনি জানেন যে হাইকোর্ট এবং আপিল বিভাগ এক ধরনের সতর্ক অবস্থানে আছেন। এতো হার হামেশা নিচ্ছে লোকজনকে নিয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থাপন করলে। আমি যদি পুলিশের লোক হতো, আমি তো একটা ধারা দিয়ে তারে প্রেজেন্ট করলাম। ম্যাজিস্ট্রেট দিচ্ছে কেন? ম্যাজিস্ট্রেট তো আইনের ধারক বাহক, ওনারা এটা দিয়ে দিচ্ছেন। সুতরাং এটা হাইকোর্টের অর্ডার থাকুক এই যে আপনাদের টেলিভিশনে কে যেন বলছিল যে ঠিক আছে আইনে আছে, আদেশ আছে, দেখা যাবে। তো রিমান্ডে তো নিচ্ছে, হারামাশায় তো নিচ্ছে রিমান্ডে। আপনি কি রিমান্ডের বিপক্ষে বলছেন? না, আমি 54 ধারার প্রয়োগের কথা বলছি। রিমান্ডের ব্যাপারে পুলিশের অবস্থান হচ্ছে, আপনি স্বরাষ্ট্র সচিব থাকার সময় যে অবস্থান, সেই অবস্থানের পরিবর্তন হয় নাই এখন। না, হয় নাই। প্রথমে তো 54 ধারাই ধরে, আবার ঢাকাতে মেট্রোপলিটনে 54 ধারা একটা আছে, একই, দুইটাই প্রায় একই। তো প্রথমে তো ওই ইয়েতে ধরে, যে সন্দেহ করে ধরে, এটা হলো সোজা ধরার জন্য। বড় বড় কেস যেগুলি হয় সেগুলি তো প্রথমে এইটা দিয়ে তারা দেখে আর কি। এটা হলো প্রথম বাঁচার জন্য প্রোটেকশন। তার বিরুদ্ধে যে অভিযোগ, সেটাতে 54 ধারার প্রয়োগটা সঠিক কিনা সেটা আমি বলতেছি যে মানে এটা সন্দেহ, মানে আর কিছু এখনো আর কোনো গ্রহণযোগ্য কোনো এভিডেন্স সরাসরি কোর্টে প্রেজেন্ট করতে এখনো পাচ্ছেন না তারা। সেই প্রিপারেশন তাদের এখনো হয় নাই। 54 ধারা দিয়ে প্রথম যাকে বলে আমরা ঠেকনাদা সামাল দিতেছে। তো এই জন্য দিছে। আসলে এই কেসটা তো ধরেন জটিল কেস হবে। খালেদ যে জিনিসটা জানতে চাচ্ছে বোধহয় সাদাত, সেটা হচ্ছে যে 54 ধারাতে কেন ধরে? কি এটা
রং অ্যাপ্লিকেশন হয়েছে কিনা। মানে বলছি তো যে দুইটা স্পেসিফিক সিআরপিসি 54 ধারা যেটা মানে স্পেসিফিক কেস এখনো দিচ্ছে না, সেকশন 54 সিআরপিসি, জি সেই আবহমান কাল থেকে ব্রিটিশ আমল থেকে যেটাকে খুব অপপ্রয়োগ বেশি হয়েছে প্রয়োগের চাইতে, সেটাতে স্পষ্টভাবে তো মনে আছে বোধহয় 9টা আছে, কারণ আছে, যে কারণে 9টা কজ থাকলে পরে 54 ধারাতে ধরবে, এটা পরিষ্কার বলা হয়েছে। তা না হলে এটা অপপ্রয়োগ হবে, ধরে নেওয়া হবে। আর আরেকটা হয় কি না, ওই 9টার বাইরেও ধরতে পারে যদি খুব গুরুতর কোনো অফেন্স যদি হয়, এবং এখন বোধহয় মামলা হয় নাই, সেটাতে সুনির্দিষ্ট মামলা হয় নাই, থানাতে স্পেসিফিক কেস হয় নাই, সেই জন্য এই ক্ষেত্রেও তাই হয়েছে মনে হয়, সুনির্দিষ্ট মামলা হয়নি। যাই হোক, ডক্টর সাদেক আলিম, আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী, বাংলাদেশের গণমাধ্যম, ইসরায়েলি নাগরিক যে মেহেদী সাফাদিকে মোসাদের গুপ্তচর বলছেন, তাতে ভারতে যারা তাকে আমন্ত্রণ জানিয়েছেন তারা বিস্ময় প্রকাশ করেছেন। আমি যদি বিবিসিকে একটু উদ্ধৃত করি, তারা বলছেন যে মেহেদী সাফাদি নামের ইসরায়েলি ওই গবেষক ও রাজনৈতিক মোসাদের কেউ নন, যে আগ্রা শহরের মেয়রের উপস্থিতিতে সাফাদি এবং আসলাম চৌধুরীর দেখা হয়েছিল। আমরা বিষয়টিকে কিভাবে দেখছি, আপনি কিভাবে দেখছেন সেটি আমরা একটু, মানে এটা যারা বলেছেন তারা হচ্ছে যে কনফারেন্স অর্গানাইজার, রাইট, মোসাদের তারা সে এজেন্ট নয়, ইন্টেলিজেন্স। তারা বলতে তারা বিস্ময় প্রকাশ করেছেন আসলে তারা যে এটাই না, এটা তারা বিস্ময় প্রকাশ করতেই পারে। তবে আরেকটা খবর আমি দেখছিলাম যে 2000 সালে মনে হয় 10 জন ইসরায়েলি মানে তবলিগ করার নামে মানে ফলস ডকুমেন্টেশন নিয়ে ভারত থেকে মানে বাংলাদেশে আসার চেষ্টা করছিল। তখন কিন্তু কলকাতা বিমানবন্দরে তাদেরকে ভারতের এই প্রশাসন কিন্তু তাদেরকে নামিয়ে দেয়। অর্থাৎ তারা এই ব্যাপারে বিষয় প্রকাশ করতে পারে, কিন্তু আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না সম্পূর্ণটাই, যে এখানে কি কি ধরনের যে ধোঁয়াশাটা আছে সেটা আমাদের মনে পরিষ্কার করা প্রয়োজন। কারণ একটা জিনিস তো ঠিকই যে উনি আসলাম যাকে গ্রেফতার করা আছে 54 ধারা, মানে এটা আমি আইন নিয়ে ঘাটাঘাটি করি না, ওনারা দুজনই প্রশাসনের কাজ করে এসছেন দীর্ঘ সময় ধরে, সিনিয়র মানুষ, ওনারা জানেন। তবে আমার কাছে মনে হয় যে আজকে একটা উক্তি শুনছিলাম একজন পুলিশের কর্মকর্তা, যে রাষ্ট্রদ্রোহিতা বিষয়টি তারা হয়তো সন্দেহ করছেন, এটার জন্য হয়তো বা 54 ধারায় তাকে গ্রেফতার করা হতে পারে, কারণ 9টি বিষয়ের মধ্যে কিন্তু রাষ্ট্রদ্রোহিতা আছে। কিন্তু এখানে একটি বিষয়, এখন ভারত বিষয় প্রকাশ করলে যে আমরা এখান থেকে আমাদের আভ্যন্তরীণ ব্যাপার এটা, কেননা আমাদের ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের কূটনৈতিক কোনো সম্পর্ক নাই, ব্যবসার কোনো সম্পর্ক নাই, আমাদের পাসপোর্টে লেখা থাকে ইউ ক্যান ভিজিট অল দ্য কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল। আপা সেটা ঠিকই আছে, কিন্তু যদি কোনো ষড়যন্ত্র করতো তাহলে ওই প্রতিষ্ঠানের ফেসবুক পেজে সেটি আপলোড করা হতো কিনা 10 মার্চে। কিন্তু সেখানে জেরুজালেম অনলাইন আরেকটা যেটা আছে, সেখানে কিন্তু বলা হয়েছে অন্য ধরনের মন্তব্য, তাই না, যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা চেষ্টা করছি, ইসরায়েল আমাদের সাথে থাকবে, যেটা কিনা এই যে আসলাম যে রাজনৈতিক দলের সদস্য, সেই দলেরই একজন সদস্য গত বছর আপনার ইউরোপ প্রবাসী, সে কিন্তু দেখা করেছে, তখন এই ধরনের মন্তব্য এসছে। সে তো অনেক কিছুর সাথে কিন্তু অনেক কিছু বিষয়ের সম্পৃক্ততা থাকতে পারে, খালি সে কারণেই আমার মনে হয় যে বিষয়টি খতিয়ে দেখার প্রয়োজন। আমরা আসলে বিষয়টি নিশ্চয়ই খতিয়ে দেখতে চাইবো। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনাদের কাছে জানতে চাইবো যে গত কয়েক বছর সরকার পতনের দাবির আন্দোলনের সাফল্য পেতে বিএনপি কূটনৈতিক পাড়ার দিকে অনেকখানি তাকিয়েছিল, এক্ষেত্রে কোনো ফল তারা পায়নি। বিএনপির কূটনৈতিক সক্ষমতার মাত্রা ধীরে ধীরে কমে আসছে, এবং সেই কমে আসাটা যেন তারা নিজেরাই মানে এর জন্য অনেকটা কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে আপনাদের একটু মতামত শুনবো। ডক্টর সাদাত, জনাব মোফাজ্জল করিম, আপনাদের মতামত শুনবো। সাদেক আপা, আপনার কথা শুনবো। আমরা একটু বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। আজকের বাংলাদেশের ডক্টর সাদাত হোসেন, বিরতির আগে জানতে চাইছিলাম যে বিএনপি কূটনৈতিক পাড়ার দিকে তাকিয়েছিল, কোনো ফল পায়নি, কূটনৈতিক সক্ষমতা ধীরে ধীরে যেন বিএনপির কমছে, কোনটা যেন বিএনপি দায়ী। আর একটু যদি ব্যাখ্যা করতে দেন তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে বিএনপির যে যুগ্ম মহাসচিব মোসাদের কথিত এজেন্টের সাথে কথা বলেছেন বলে তাকে হঠাৎ করেই যুগ্ম মহাসচিবের মতো বড় একটি দলে এই সর্বশেষ কাউন্সিলে দেখা গেল, যিনি 7 জন যুগ্ম মহাসচিবের একজন, হঠাৎ করে তিনি হয়েছে। আসলে খালেদ, এই যে প্রশ্নটা আপনি রেজ করছেন, এটার জন্য আমাদের 3 জন যাদেরকে ডাকছেন রং পিপল ডেকে ফেলছেন। কারণ আমরা রাজনৈতিক বিশ্লেষক, ষড়যন্ত্রের বিশ্লেষক না। ষড়যন্ত্র বিশ্লেষণের জন্য যে ট্রেনিং এর দরকার হয়, যেই ধরনের মানে মেন্টালিটির দরকার হয়, সেটার জন্য আলাদা লোকজন আছে, ওদেরকে আপনার ডাকলে ভালো হতো যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন। বোধ পারা যাবে যারা এগুলি স্পেশালাইজ, নট দ্যাট সে ষড়যন্ত্রকারী, কিন্তু ষড়যন্ত্র
সম্পর্কে বিশ্লেষণ এগুলি করে, কিভাবে ষড়যন্ত্র হয়, কিভাবে কনস্পিরেসি থিওরিগুলি হয়তো তারা ইয়ে পড়ে। আনফরচুনেটলি আমি জানি না মোফাজ্জল ভাই এই লাইনে খুব ভালো ট্রেন্ড কিনা, আমার এই ব্যাপারে কোনো বিশেষায়িত ট্রেনিং নাই। তবে যেটা হয়েছে আমি এইটুকু বুঝবো যে পলিটিক্যাল অ্যানালাইসিস থেকে যদি ধরেন বা আমাদের সাধারণ বুদ্ধির থেকে যদি ধরেন, যে পলিটিক্স একটা কথা বলে, পলিটিক্স মেক্স স্ট্রেঞ্জ বেড ফেলোজ। কার সাথে যে কার খাতির হয় এখানে বোঝা মুশকিল। আমাদের যে জোটগুলি আছে, দুইটা জোট ধরেন, একটা 14 দল, একটা 20 দল, এখানে যে কার সাথে কার মিলনে ইয়ে হয়েছে, এটা তো আমরা মানে ছাত্র জীবনের যদি আমাদের অভিজ্ঞতা এবং তখনকার চিন্তাধারা নিয়ে অ্যানালাইসিস করি, আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয় যে এই লোকটা এই পার্টির সাথে মিলে কেমনে কাজ করছে, এই লোকটা এই পার্টির ইয়েতে মন্ত্রী হচ্ছে কি করে। কিন্তু হয় পলিটিক্সে এগুলি হয়ে যায় বোধহয় একটা প্রয়োজন। কারণ পলিটিক্সে দুটো ধারা থাকে, একটা দুটো কম্পোনেন্ট, আমি সরি ভুল বলেছি। একটা হচ্ছে জনগণের উপকার করা, এবং আমি দেখেছি যে মানে তাদের বেসিক ইয়েটা কিন্তু সবাই একটু আছে যে জনগণের উন্নয়ন করব, দেশের উন্নয়ন করব, ভালো কাজ করব। কিন্তু আরেকটা ব্যাপার আছে যেটা শক্ত, এর মধ্যে অনেক নোংরামি আছে, অনেক নিষ্ঠুরতা আছে, সেটা হলো পাওয়ার কম্পোনেন্ট। পলিটিক্সে যখনই পাওয়ার কম্পোনেন্ট আসে সেখানে কিন্তু নানান কিছু ঘটে, তখন আর নীতি আদর্শ এগুলি কিছু থাকে না। আনফরচুনেটলি ফর বাংলাদেশ আরও যেটা হয়েছে সেটা হলো আমাদের পলিটিক্সটা কনফ্রন্টেশনাল লেভেলে চলে গেছিল, সেখান থেকে আরও এক ধাপ নিচে নেমে পলিটিক্স অফ অ্যানাইলেশন হয়ে গেছে, অর্থাৎ যুদ্ধংদেহী ভাব। এবং যুদ্ধের মধ্যে যেটা বলে দেয়ার ইজ নাথিং রং ইন দ্য অ্যাফেয়ার অফ, আগে বলতো লাভ অ্যান্ড ওয়ার, এখন বলে কি বলে পাওয়ার অ্যান্ড ওয়ার। পাওয়ার পলিটিক্সে যখন যান তখনই হয়। আর একটা জিনিস হয়, এগুলি বাস্তবতা, মানুষ সবচেয়ে ভালোবাসে তার নিজের জীবন। আপনি যখন একটা স্টেজে দেখেন যে আপনার সব পথ বন্ধ হয়ে গেছে, আর কোথাও যাইতে পারছেন না, এখন মৃত্যু আপনার সামনে অবধারিত, তখন আপনার হুঁশ জ্ঞান কিছু বোধহয় থাকে না। যেমন আপনাকে তখন একটা বাঘে আক্রমণ করছে, ধরছে, পাশে দিয়ে সিংহ যাইতেছে, ওইটা আরো ডেঞ্জারাস, কিন্তু আপনি ওর কাছেই আপনি তখন সাহায্য চান যে বাবা সিংহ তুমি আমাকে বাঁচাও। কারণ আমি এটা বুঝতে পারি না, একটা মুসলমান আমাদের সাথে তো ইসরায়েলের সম্পর্ক না, আসলে ইসরায়েল সম্পর্কে আমরা ভালো জানিও না। অর্থনৈতিক ইয়েতে আমরা শুধু ওদের কমিউন সিস্টেম এগুলি জানি, আর জানি যে বড় বড় প্রফেসর সবগুলি টেস্টেনওয়ালা নাম যেগুলি, এগুলি ইসরায়েল, আমাদের প্রফেসর ছিল কিছু, তো এছাড়া আমরা জানি না। তবে এইটা মনে হয় যে একটা ইসলামিক ভাবধারার একটা মোটামুটি পলিটিক্যাল পার্টি, সে ইসরায়েলের লোকের সাথে কি করে মানে খাতির করে। আমি এর সঙ্গে একটু যোগ করতে চাই, আরো যোগ দেন, এর মধ্যে আরএসএস যোগ হচ্ছে, আপনি খেয়াল করছেন রাইট? আরএসএস আমি একটু যোগ করতে চাই ওর কথার সঙ্গে। তারপর আর জায়গা পেল না, ইন্ডিয়াতে বসে বসে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে। এটা কি এত আর ইন্ডিয়ার যে ইন্টেলিজেন্স এত পুয়ার যে এরকম একটা ঘটনা সংঘটিত হচ্ছে। না, সেটা তো গোপন কোনো কিছু না, 10 মার্চ থেকে সেটা ফেসবুকে তারা আপলোড করেছে। কিন্তু যদি মানে আমার প্রশ্ন হচ্ছে যে উনার সাথে আসলাম চৌধুরী সাহেবের কি প্রয়োজন থাকতে পারে, এবং সবচেয়ে বড় কথা হলো যে সাফাদি সাহেবেরও বা কি প্রয়োজন আসলাম চৌধুরী। আচ্ছা, সেটাই আমি আসতেছিলাম যে প্রথম মানে আমরা ধরে নিই যে তারা আসলে কোনো ষড়যন্ত্র করছে না, কিন্তু তারা করছে। সব শেষ কথাটা যেটা মানিক সাদত হোসেন বলেছে, ডক্টর সাদত হোসেন মানিক যেটা বলেছে সেটা হচ্ছে যে একটা ইসলামপন্থী বা ইসলামিক ভাবধারা, ইসলামিক পার্টি ধরে নিলাম, বা ইসলামিক ভাবধারা, লিবারেল ইসলামিক পার্টি, ওই যে বাঘের বদলে সিংহকে না, লিবারেল ইসলামিক পার্টি, আমি শেষ করিনি। তারা এরকম মোসাদের সঙ্গে বা ইসরায়েলের সঙ্গে ষড়যন্ত্রে বসবে, এটা বাংলাদেশের কোন লোক বিশ্বাস করে না। আর তার মধ্যে আবার আরএসএস। তারপরে কথা কি, ভেন্যুটা কি? ইন্ডিয়াতে বসে বসে, ইন্ডিয়াতে বসে বসে ইন্ডিয়ার সমর্থন পুষ্ট, ইন্ডিয়ার প্রিয় একটি পার্টি এখন ক্ষমতায় আছে বাংলাদেশে,
তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকবে। এটা কেমন করে জানেন আপনি যে ইন্ডিয়ার প্রিয় পার্টি এখন ক্ষমতায় আছে? আমি এমনি নরমালি একটা কথা বলি, সাদিকা আমি একটু শেষ করি, আমি একটু কথা বলি, মানে ষড়যন্ত্র করতে হলে তো এমন জায়গায় করতে হবে যেটাতে আসলে ষড়যন্ত্র মনে হয় না। যেমন মানে চোর হতে হলে আমার মতো একটা লোকের যাকে দেখলে চোর মনে হয় না তার চোর হইতে হবে না বটে, কিন্তু চোর আবার দিনের আলোতে গিয়ে চুরি করে না, অন্ধকারেই করে যাতে এটাকে না দেখা যায়। যদি এটা হতো পাকিস্তানি হতো, যেটা পাকিস্তান এলাও করবে না মুসলিম কান্ট্রি হিসাবে, যেটা এটা যদি থার্ড একটা ইউরোপিয়ান কান্ট্রিতে হতো তাও আমি ঠিক আছে, আমরা ইজিও করি, তারা করছিলেনটা কি? ইসরায়েলের সাথে ইন্ডিয়াতে যেতে হবে। এখন যদি আমরা বলি ইন্ডিয়াতে কিন্তু ইহুদি আছে অনেক। শোনো, আমি বলি, এখন যদি আমি বলি যে এই লোকটাকে আসলাম চৌধুরী, যিনি অত্যন্ত নবাগত বিএনপিতে, অথচ আবার একজন শিক্ষিত লোক বলে পত্রিকায় এসেছে, লেখাপড়া করেছে ইত্যাদি, মানে বিএনপি থেকে শিক্ষিত লোক থেকে অবাক নাকি? মানে শিক্ষিত তো হতেই পারে না, বিএনপিতে অবাক লাগছে। আমি বলছি একটি শিক্ষিত লোক সে জেনে শুনে এরকম একটা কাজ করবে, এটা ভাবতে আমার একটু কষ্ট হচ্ছে। দ্বিতীয়ত, এটা যে প্ল্যান্টেড নয়, তাকে যে ট্র্যাপ করা হয় নাই, যে তাকে একটা যাবে একটা জায়গায় এবং একটা চান্স মিটিং করিয়ে দিবে, ফুলের মালা দিয়ে দিবে, চা খাবেন। আমার মনে হয় না যে এরকম কোনো কিছু হয়েছে যে তিনি জানতেন না যে তিনি ইসরায়েলের লোক, তিনি জানতেন না যে তিনি মেহেদী এনসাফাতি তার নাম। আমার মনে হয় না এরকম কোনো প্ল্যান্টেড করা হয়েছে। আপনি না, সেটা জানতেন না বলতেছি না তো, জানছে কখন? পরিচয় হয়ে যাওয়ার পরে। পরিচয় হওয়া যাওয়ার আগ পর্যন্ত সে জানেই না কোথায় আছে, কি সমাচার, সেখানে তার সম্বন্ধে হয়তো কোনো কিছু আমি হয়তো বলতেছি। সব দিকটাই তো দেখতে হবে। এত কাঁচা কাম বিএনপি করবে বা ওই ভদ্রলোকই করবেন, এটা ভাবতে আমার একটু কষ্ট হচ্ছে। বিএনপির যতই কূটনৈতিক, যে তুমি একটু আগে বলছিলে দুর্বলতা দেখা দিয়েছে, যতই দুর্বলতা দেখা যাক, দুর্বল হতে এত না, এত দুর্বল না। আসলে আমি আপনাদের দুজনেরই কথা শুনছিলাম, তবে আমি একটু ভিন্নভাবে বলতে চাই। প্রথমত, যে এই কথাটাকে আমি গ্রহণ করতে পারছি না যে আওয়ামী লীগের প্রিয় পার্টি এখন ক্ষমতায় আছে ভারতে। কারণ আমরা জানি যে না, মানে এইটা মানে এইভাবে তো আমরা একটা সুইপিং জেনারেলাইজেশন করতে পারি না যে বিজেপি আওয়ামী লীগের খুব প্রিয় বা তার মানে বিএনপির খুব প্রিয়, তাহলে কংগ্রেস আমরা ধরে নিই। মানে আমরা যদি এভাবে কথা বলি, বিজেপি আর কংগ্রেস তো আসলে আওয়ামী লীগ বিএনপি প্রশ্নে আলাদা না। আওয়ামী লীগ বিএনপি আলাদা না। এই জন্য বলেছিলাম যে আমরা জানি যে ওখানকার একজন শীর্ষস্থানীয় আমলাকে পাঠানো হয়েছিল। সর্বশেষ পররাষ্ট্র সচিব যিনি আসছেন তিনি আসলে এই কথা বলে গেছেন যে তারা আসলে বাংলাদেশের পাশে সবকিছু। এটা তো আপনারা দুইজনই সরকারি প্রশাসনে ছিলেন, এগুলো হচ্ছে কূটনৈতিক শিষ্টাচার বজায় রেখে সবসময় প্রশাসনিক কর্মকর্তারা মত বিনিময় করে। ঠিক আছে, আমি পয়েন্টে আসি। যেটা আপনি বলছিলেন যে দেখেন এখানে আমরা যে দলটির কথা, যার কথা বলছি, যে মেন্ডিসের কথা, সে কিন্তু লিকুইড পার্টির একজন নেতা এবং সে সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি এন্ড পাবলিক রিলেশনস এর সে প্রধান, এবং তাকে মনে করা হচ্ছে যে সে মানে এজেন্ট হিসাবে কাজ করছে ইন্টেলিজেন্সের ইসরায়েলের। এখন এই আসলামকে আমরা ফুলে ফলে ভরানোর কিছু নাই, কারণ আসলাম ওনারা ঠিকই বলেছেন নবাগত, এবং জাস্ট 2016-তে সে কিন্তু যুগ্ম মহাসচিব হয়েছেন। তার মানে হি জাস্ট রিসেন্টলি গট রিওয়ার্ডেড বাই দি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, রাইট? এবং 2013-তে সে যে এলাকা সীতাকুণ্ড, সেই এলাকায় কিন্তু প্রচুর আমরা সন্ত্রাস সহিংসতা দেখেছি। যখন এই 93 দিনের হরতাল ছিল, সেই সময় ভাঙচুর, চেষ্টা করি যে উনি যদি ষড়যন্ত্র করতেন তাহলে না, আমাকে তাকে শেষ করতে দিতে হবে। এবং উনি কিন্তু ইসলামী ছাত্র শিবির করতেন, তারপরে উনি এই দলে এসেছেন। হ্যাঁ, এগুলো আপনাদেরই গণমাধ্যম থেকে তথ্যগুলো না, কিন্তু এগুলো তাহলে যাচাই বাছাই করে দেখতে হবে। কেননা আমরা, এবং উনি বলেছেন প্রথমে যে উনি গিয়েছিলেন চিকিৎসার জন্য, আর একটা জায়গায় আমি দেখছি যে উনি গিয়েছিলেন ব্যক্তিগত কাজে। আচ্ছা, ধরে নিলাম উনি ব্যক্তিগত গেছেন, উনি ব্যবসার কাজে গেছেন, উনি ব্যবসা করতে যে অনেকে চিকিৎসা দেখা নিয়েও আসতে পারে। ওখানে তো হঠাৎ করে আমরাও তো যাই, আমাদের কি ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর সঙ্গে দেখা হয়ে যায়? আমরা তো হরহামেশাই যাচ্ছি, শিক্ষকরাও যাচ্ছে, প্রশাসনিক কর্মকর্তারাও যাচ্ছে। না, কিন্তু যখন you get introduced to an Israeli person, না, আমার নামও সাদেকা হতে পারে, একজন ইসরায়েলি নারীর নাম, কিন্তু সে কি করছে না করছে তার তো ব্যাকগ্রাউন্ড আমি জানবো। আর এখানে আসলাম তো নিজের একজন রাজনীতিবিদ, তাই না? এখন উনি তারপর তার আগের বছর যে ঘটনাগুলো দেখেছি আমরা, যে বিএনপিরই একজন শীর্ষস্থানীয় নেতা ইউরোপে থাকেন, তার
কথাগুলো আমরা দেখেছি, সেখানে সে মত বিনিময় করছে, কি জনৈক রহমান তাকে খুঁজে বেড়ানো হচ্ছে এখন। কিন্তু তার যে মতামত নিয়ে সেখানে যে জেরুজালেম অনলাইনে যে মন্তব্যটি এসছে, যে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপিকে সব ধরনের সহযোগিতা করা হবে। এখন এই জিনিসগুলো শুধু যদি আমরা লিঙ্ক স্ট্যাবলিশ না করি, তাহলে আমরা যদি বলতে থাকি যে না আসলে কিছুই হয়নি, হঠাৎ করে একজনের সাথে আই বাম্পড ইনটু দ্যাট ফেলো ফ্রম ইসরায়েল। আপনি মনে করছেন যে সেটি আসলে অনেক আমার কাছে মনে হয় এটা অনেক কমপ্লেক্স ইস্যু, এবং এটা আমার আপনি মনে করছেন যে এই কমপ্লেক্স ইস্যুটা মানে সফল করার জন্য ওরকম ভাবে প্রকাশ্যে ছবি দেওয়া বা গোপন করতে কোনো চেষ্টা না করাটা স্বাভাবিক। উনি কিন্তু গোপন করতে কোনো চেষ্টা করেন না। আমি গোয়েন্দা বাহিনীতে চাকরি করি না, আপনিও করেন না, আমরা কেউ চারজনে কেউ করি না। আমরা এখানে অনেকগুলো অ্যাজাম্পশন নিয়ে এখানে কথা বলতেই পারি। আজকাল বিভিন্ন কায়দায় কিন্তু সহিংসতার কাজগুলো হচ্ছে। আমি ব্যবসার নামে করতে পারি, আমি চিকিৎসার নামে করতে পারি, আমি ফুলের মালা পরেও করতে পারি, কারণ আই হ্যাভ টু মেক ইট কাইন্ড অফ ক্রেডিবল আমি যেটা করছি। তো সেই কারণে আমার আমি হয়তো দেখাচ্ছে যে এই ঘটনাটা আসলে ঘটেছে, এই ঘটনাটা আসলে ঘটেনি, আমি কিছুই জানি না। আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমি যেটা করছি, তো সেই কারণে আমি হয়তো দেখাচ্ছে যে এই ঘটনাটা আসলে ঘটেছে, এই ঘটনাটা আসলে ঘটেনি, আমি কিছুই জানি না। আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এখন বিষয়টি আছে, তার এখানে রিমান্ডে আছে, তার নিশ্চয়ই ফুলের মালা গলায় দিয়ে ষড়যন্ত্র করার কথাই প্রথম শুনলাম। সেটা দেখেন, আমরা তো শিক্ষককে কানে উঠা বসা করেও আপনারা প্রথম শুনছেন, তো আমরা তো অনেক কিছু এখন প্রথম শুনছি। বিরতির পরে ফিরে এসে ডক্টর সাদ হোসেন, আমাদের দর্শকরা আসলে যেটি বলতে চাইছেন যে আপনি যদিও বলছেন যে এই বিষয়টি নিয়ে আসলে কথা বলা, কিন্তু আসলে দর্শকরা যেটি বলতে চাইছেন যে এরকম কি হতে পারে যে ইসরায়েল অনেক দিন ধরে চেষ্টা করছে যে যেসব দেশগুলি তাদেরকে স্বীকৃতি দেয় না বা যেসব দেশগুলি তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখে না সেগুলির ব্যাপারে এটা কি কোনো রকম কোনো টোপ হতে পারে কিনা, আলোচনা শুরু করে কোনো একটা প্রক্রিয়া হতে পারে কিনা, যে উমুক দল ক্ষমতায় গেলে ইসরায়েলকে আসলে কূটনৈতিকভাবে স্বীকৃতি দেওয়া হবে, সেটির একটি প্রক্রিয়া হতে পারে কিনা, সে ব্যাপারে আপনার কি মনে হয় আমরা একটু শুনতে চাইবো, আপনাদের কি মনে হয় আমরা একটু শুনতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। ডক্টর সাদ হোসেন, দর্শকদের একটি বিষয় ছিল যে আসলে ইসরায়েলের স্বীকৃতি আদায়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে আসলে এটি কোনো একটি উদ্যোগ হতে পারে কিনা, না এখন সম্পর্ক সহজ করার। আপনি যেটা বলছেন এগুলি আমরা থিওরিটিক্যালি আলাপ করতে পারি, কারণ ইসরায়েলের পলিসিকে আমি বলছি না, এমন একটা দেশের সাথে এই ইয়েটা হয়েছে যে দেশ সম্পর্কে আমাদের ধারণা খুব স্বচ্ছ নয়। তাদের বিশেষ করে পলিটিক্যাল স্ট্রাকচার, তার অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, তার গোয়েন্দা স্ট্রাকচার, এগুলিও আমরা সাধারণ জ্ঞানের বড়জোর জানতে পারি। এর বেশি সম্ভব আমি ইকোনমিক্সের ছাত্র হিসাবে ওদের কমিউন সিস্টেম সম্পর্কে কিছু আমরা হাতে পড়াশোনা করেছি। আর যেটা আমরা দেখেছি, যত আমাদের টিচার উপরে ছিল পাবলিক ফাইন্যান্স টাইন্যান্স, এগুলির বেশিরভাগই কিন্তু ছিল ইসরায়েলের, হ্যাঁ, এবং এগুলি শিকাগো স্কুলের স্টুডেন্ট আমাদেরকে পড়াইতো মানিটারি ইয়ে। কিন্তু আমরা এটা বুঝি যে কোনো দেশ যদি তার ডিপ্লোম্যাটিক ইয়ে বন্ধ থাকে, that country will be desperate, এবং কোন রকমের সে চেষ্টা করবে যে কোনো ইনরোড করতে পারে কিনা। এবং ইনরোড করতে হলে বাংলাদেশে যেহেতু তাদের সাথে মানে ইন্ডিয়ারও একটা সম্পর্ক আছে, ওই ইয়েটাকে তারা হয়তো ইউজ করতে চেষ্টা করবে। এবং আপনি যদি তাদের দিক থেকে দেখেন, তারা তো এটা চেষ্টা করবেই, তাদের চেষ্টাটা বজায় থাকবে। চেষ্টা কি এরকম একটা অখ্যাত অবজ্ঞাত ভুঁইফুড় একজন মানুষকে শুরু বলে তো একটা কথা আছে, শুরু বলে পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট ওয়েল বিগিনিং ইজ হাফ ডান। তুমি শুরু করবা এরকম একটা লোকে দিয়া, তারপরে এটা হইচই তুলফান সৃষ্টি হবে, সমস্ত পারপাসটাই নষ্ট হয়ে যাবে। এটা বললে আবার অন্য জিনিস এসে যায়, এত অখ্যাত অজ্ঞাত লোক সে অন্য ইস্যু, সেটা নিয়ে তোমার বিএনপির মধ্যে তোলপাড় হতে পারে, বিএনপির নেতাকর্মীরা তাতে বিক্ষোভ প্রকাশ করতে পারে। কিন্তু ইসরায়েলের মতো একটা দেশ যারা এই সমস্ত ব্যাপারে অত্যন্ত বিচক্ষণ, কাকে টার্গেট করে কার মাধ্যমে গেলে পরে কাজ হবে, আসলাম চৌধুরীর মাধ্যমে গিয়া ইসরায়েল স্বীকৃতি অর্জন করবে একদিন, এটা বিশ্বাস করা খুবই কঠিন। আর কাউকে পেল না যে গতকালকে জয়েন করেছে, পরশুদিন সে অখ্যাত ছিল, এমনও হইতে পারে যে আর কাউকে আসলে পায় নাই।
এমনও হতেই 16 পারে কোটির মধ্যে আর কাউকে পায় নাই। ঠিক ইসরায়েল আমি ঠিক জানি না। এরপরে আর তো কিছু কথা থাকতে ডক্টর সাদিক পারে না। আলম, এই তবে ব্যাপারে আপনি এটা আমি মন্তব্য বিশ্বাস করবেন করি। কিনা? আমাদের এই পর্বে একটা বিরতি নিতে হবে, যে আসলে মানে এটি পাবলিক রিলেশনসের দিক দিয়ে তারা যদি নানা ধরনের লোকের সাথে কথা বলেন, এটি এমন কি বিষয় যেটি সরকার এত বড় করে দেখছে, বা সরকার তাকে নজরে রাখছে, তার নামে মামলা করছে, রিমান্ডে নিচ্ছে? হ্যাঁ, যেমন দেখেন আমি একটু আগে আসলামের একটা ব্যাকগ্রাউন্ড বলেছি, তো সেই সব ব্যাকগ্রাউন্ড দেখে এবং আমরা বিএনপির যে সকল কার্যকলাপ আমরা দেখেছি বিভিন্ন সময়, এখন যে রাজনৈতিক দলটি ক্ষমতাসীন, যে যারা সরকারে আছেন, এই তাদের মানে এরকম একটা সন্দেহ আসতেই পারে, কারণ সন্দেহ করার জন্য বেশ আমাদের কিছু আরেকজন দর্শক একটি মন্তব্য করছেন যে যদি ওই মানে এটি করে, সেটিকে ভারতীয় কর্তৃপক্ষকে না জানিয়ে এই অপারেশনটা Yes. পরিচালনা করা সম্ভব কিনা, যেহেতু ওদের সাথে আমাদের কোনো সেই কথাটাই আমি বাতায়াত একটু আগে নাই। আমি আমরা তো করলাম। এটাও জানি যে ভারতীয়দের সাথেও কিন্তু ইহুদিদের সম্পর্ক খারাপ নয়, যে ভালোই সম্পর্ক ভালোই ভারতের আছে। সাথে ইসরায়েলের ভালো এখন সম্পর্ক, প্যালেস্টাইনের ভালো সম্পর্ক। হ্যাঁ, প্যালেস্টাইনেরও ভালো সম্পর্ক। এবং একটা জিনিস যে 1972-এ কিন্তু আমাদের মনে আমাদের স্বাধীনতা ঠিক 4 মাসের মাথায় কিন্তু ইসরায়েল আমাদের রিকগনিশন দিয়েছিল, কিন্তু সেটা আমরা রিফিউজ করি, কারণ আমরা জানি আমরা প্যালেস্টাইনের মুক্তিকামী সংগ্রামী জনতার সাথে আমরা আছি, এবং আমরা জানি যে ইসরায়েল সেখানে কি ধরনের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালাচ্ছে, সেটা সবসময় কিন্তু আমরা আমাদের এখানকার মানে আমরা একটা ব্রাদারহুড, এটা আমরা মেনটেন করি। সেইখানে ইসরায়েলের যে তাদের সাথে যে লিঙ্কটা করে, এবং আমরা জানি যে বাংলাদেশে নানা ধরনের সহিংসতা চলছে, নানা ধরনের উগ্রপন্থী চিন্তা চেতনার জন্ম হচ্ছে, আমরা সেই জায়গাগুলোতে কিভাবে তারা এই রিলেশনশিপে আসলাম ইউজ করেছে সেটা দেখার বিষয়। আমরা ইসরায়েলের পক্ষ থেকে আমরা ইসরায়েলের জুতোটা বাইরে দেখার চেষ্টা করছি যে ইসরায়েল এখন ডেসপারেট টু হ্যাভ সাম সর্ট অফ আপনার ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ উইথ বাংলাদেশ, কিন্তু এট দ্য সেম টাইম আমাদের আসলামের বিষয়টা দেখতে হবে এই পাশ থেকে, যে তার উদ্দেশ্যটা কিছু, তার দলের শীর্ষস্থানীয় নেতারা কিন্তু বলেছেন একটা পর্যায়েও যে আমরা স্বীকার করছি না, আমরা এটা তার ব্যক্তিগত বিষয়, আমরা এটা দেখব না। আবার আজকেই দেখছি সকালবেলা শীর্ষস্থানীয় সাই কমিটির সদস্যরা মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন, এবং তারা যখন বের হয়ে এসছেন 4 জন না 5 জন, ওনারা 4-5 রকমের বক্তব্য দিয়েছেন গণমাধ্যমে, একরকম কিন্তু দেয় না, তাদের মধ্যে কোনো কনসেনসাস ছিল না। আমরা তাহলে এই পর্যায়ে এই কথাটা একটু সংশোধনী আছে। ওরা দেখা করতে যান নাই, তাদেরকে প্রাতরাশে সকালবেলা ব্রেকফাস্টে ইনভাইট করা হয়েছে। কি জন্য? এমনিতে না, উপলক্ষ ছিল। উপলক্ষ কি? ওই যে সহকারী ইয়ে আসছেন, তার সম্মানার্থে প্রাতরাশে এই জন্য একটি প্রধান রাজনৈতিক দলকে আমার মনে হয় যে এগুলির এরকম নামই থাকে। যে জনাব মোফাজ্জল করিম একজন রাষ্ট্রদূত ছিলেন, তিনি খুব ভালো করে জানেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে এসে ডক্টর সাদেক হোসেন, আমি বেগম খালেদা জিয়াকে একটু উদ্ধৃত করতে চাই এবং সেই ব্যাপারে আপনার একটু মতামত জানতে চাই। বেগম খালেদা জিয়া বলছেন যে ক্ষমতাসীন গোষ্ঠী মনে হয় অশুভ পশু শক্তির কাছে নিঃস্বার্থ আত্মনিবেদন করছে। বিদেশি হত্যা থেকে শুরু করে শিয়া সম্প্রদায়, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সম্প্রদায় ধর্মগুরুদের উপর নৃশংস আক্রমণ ও সিরিজ হত্যা সরকারের ভ্রুক্ষেপহীনতার কারণে ক্রমাগতভাবে চলমান থাকছে। এই বিষয়ে আপনি একটু মন্তব্য করবেন যে সরকার কি সত্যি এখানে ভ্রুক্ষেপহীন থাকছে, নাকি আসলে অন্য কোনো বিষয় এখানে আছে, আমরাই পরস্পরের সাথে একদম যুযুধান হয়ে পড়েছি? এই ব্যাপারটি একটু সাম্প্রদায়িক বিভেদ, সংঘাত বা অন্য মতের প্রতি সহনশীলতাটা আমাদের নিম্ন পর্যায়ে এসে গেছে কিনা, আপনাদের কাছে বিষয়টা জানতে চাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। একটু আজকের বাংলাদেশে ডক্টর সাদেক হোসেন, আমি আপনার কাছে জানতে চাইছিলাম যে মানে বিএনপি এবং যে বর্তমানে আমরা পরস্পরের প্রতি যে সহযোগিতা, সহমর্মিতা, সেই জায়গাটা কোথেকে আসছে? সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উদ্ধৃত করছিলাম, তিনি বলছেন যে এগুলি সরকারের নিঃস্বার্থ পশুশক্তির কাছে নিঃস্বার্থ আত্মনিবেদন, বলছেন সরকারের ভ্রুক্ষেপহীনতা। আপনিও তাই মনে করছেন কিনা? এটা তো ওনার পলিটিক্যাল স্টেটমেন্ট। ওনারা এখন যে বলছি তো এই দুইটা পার্টি যে স্টেটের মধ্যে আছেন, এটা তো একে অপরকে মানে গালি দিবেন, কুৎসা বলবেন, এরকম কি শক্তির কাছে বলছে, পশু শক্তির কাছে নিঃস্বার্থতা বলবে। এটা এগুলি আসলে টেলিভিশনে আপনারা অনেক বেশি আলাপ আলোচনা করি, এগুলিকে হাইলাইট করেন। দিস ইজ পার্ট অফ দ্য গেম। এও এরকম গালি দিবে, ওরাও এরকম গালি দিবে,
এরাও বলে যে অমুকে পয়সা খাইছে, ওরা বলে অমুকে পয়সা খাইছে, এগুলি বলবে। তবে একটা জিনিস যেটা এমনি হয়েছে সেটা হলো যেটা মানুষের মধ্যে মানে চলছে, গভর্নমেন্টও কিছুটা এম্বারাসড। কালকে ওই যে মিজানুর রহমান সাহেব মানবাধিকার উনি যেভাবে মানে এই যে এতগুলি ঘটনা ঘটছে, এটা যদি আমরা ঘটনা ঘটার আগেও কিছু টের পাই না, ঘটনা ঘটার সময়ও ধরতে পারি না, তারপরে ঘটনা ঘটার ইমিডিয়েট পরে হয় না, মাঝে একটা হইচই হয়, যেটা আমি অ্যানালাইসিস করে দেখেছি যে সেটা হলো একে ধরা হয় ওকে ধরা হয় সন্দেহজনক ভাবে বা করে, কিন্তু তারপর আবার কেসও কিছু হয়। তো এই গুলিতে মানুষের মনে ভয় আসে। তার মধ্যে এখন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা যেসব কথাবার্তা বলতেছে, যারা করতেছে, এতে একটা যতই বলেন একটা যেন একটা মানে অস্বস্তিকর পরিবেশ। এই যে আজকে নারায়ণগঞ্জের যে কথা বলে, এখন এটা যদি ধরেন মানে সো হ্যাপেন যে ধর্মের দিক দিয়েও এটা একটা অন্যরকম মানে সব দিক দিয়ে মানে কথা বলার অন্যরকম কালারে চলে যাবে। এটা যদি ধরেন আপনাকে মার দিতে ধরতো বা আমাকে মার দিতে ধরতো, তাহলেও একটা একরকম হইতো। এখন যাকে কানে ধরায় উঠাইছে বসাইছে, তার ক্ষেত্রে তো প্রচারটা আরো অন্যরকম হবে। রাইট। জনাব মুফাজ্জল, আমি আপনার কাছে সরি আমি জনাব মুফাজ্জল করিম, আমি জনাব এইচ মুফাজ্জল করিম, আমি আপনার কাছে এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইবো যে এটা কি সত্যি কথা যে সরকারের ভ্রুক্ষেপণতার কারণে এগুলি হচ্ছে, নাকি আসলে আমাদেরই পরস্পরকে সহ্য করার মানসিকতাটা কোনো কারণে দূরে চলে যাচ্ছে, এর জন্য রাজনীতিবিদরা কতটা দায়ী বলে আপনারা মনে করেন? দেখুন, আপনি মনে করেন? সরি না, আমি মনে করছি যে বড় কথা হচ্ছে সাধারণ মানুষ কি মনে করছে। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু তারপরে কিছুদিন একটু হইচই তোলপাড় খবরের কাগজে হলো, আরেকটা ঘটনা এসে এটাকে চাপা দিয়ে দিচ্ছে, যেন ঢেউয়ের পরে ঢেউ, একটা ঢেউ চলে যাচ্ছে, আরেকটা ঢেউ এসে এটাকে গ্রাস করে ফেলতেছে, কিন্তু কোনো রকমের কোনো সমাধান দেখছে না। এর ফলে দুই একটা শব্দ যেটা আগে কোনোদিন আমরা শুনি নাই, বিচারহীনতার সংস্কৃতি। আর বাবা, বিচারহীনতার আবার সংস্কৃতি হয় নাকি? আস্তাগফিরুল্লাহ, অপসংস্কৃতি বলো, বিচারহীনতার অপসংস্কৃতি চালু হচ্ছে। আপনার যদি যে সাম্প্রতিককালে যে ঘটনাগুলি ঘটেছে, সেই তনু থেকে শুরু করে সর্বশেষ এই ভিক্ষু, বান্দরবন নাইক্ষ্যংছড়ি ভিক্ষু, একেবারে তারপরে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তো বোধহয় বিশ্ববিদ্যালয় আর খুলবেই না শিক্ষক, কারণ তারা এত বিক্ষুব্ধ হয়েছে এবং অত্যন্ত জেনুইনলি বিক্ষুব্ধ হয়েছে, ছাত্র, শিক্ষক এবং সাধারণ পাবলিক, যে এগুলার কোনো এটা বিশ্বাস করা যায় যে 10টা ঘটনা ঘটে গেল, আপনি একটা তো আপনি অপরাধীদের ধরবেন না, বিচার করে মধ্যে আনবেন না। তারপরে দেখুন আপনি কি খেয়াল করেছেন যে মানে যাদেরকে মারা হয়েছে সোফার, তারা সবাই কিন্তু কোনো না কোনো ভাবে মানে 20 দলীয় জোট যে আদর্শ বা যে ধারণ করে তাদের বিপরীত অবস্থানে আছেন, সেরকম একটা মানে এরকম মিল পাওয়া নট নেসেসারি। আপনি কি কারো কথা বলতে পারেন যে এরকম অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী সাহেব গান বাজনা করতেন? গান বাজনা নিষিদ্ধ, তো গান বাজনা কি বিএনপি নিষিদ্ধ করে দিয়েছে নাকি? বিএনপি নিষিদ্ধ না করে বিএনপির জোটের মধ্যে অনেকে আছেন যে তারা মনে করেন যে গান বাজনা করা ঠিক হয় না, টিভি দেখা পছন্দ মানা হয় না। কার টিভি দেখা? তাদের যারা জোটে আছেন, মানে কেউ আছেন এরকম বলছেন না। কাম অন, কেউ থাকা, তাহলে তো সেরকম ভাবে আমরা বলতে পারি যে 14 দলের জোটের মধ্যেও এরকম খুঁজলে পরে অনেকেই আছে। এগুলো বাদ দেন, সাধারণভাবে যেটা আর কি, সাধারণভাবে আমরা ধরে নেই সবাই ভালো আর নাহলে সবাই কালো। কিন্তু আমার প্রশ্ন হলো, ঘটনা ঘটলো নাইক্ষ্যংছড়ি বান্দরবন, সেখানে একটি ভিক্ষু তিনি অত্যন্ত পবিত্র একজন মানুষ, একেবারে সংসার ত্যাগী একজন মানুষ, আর তাও কি আমরা যে টিভির পর্দায় তিনি প্রায় মৌনব্রত পালন করছেন, জীর্ণ ছিদ্র একটা কুটিরের মধ্যে উপরে বেচারা ধর্মকর্ম পালন করছেন, তিনি সাধনা করছেন, তিনি ওখানে মারা গেলেন। আর ওখান থেকে প্রায় 300-400 মাইল দূরে রাজশাহীতে অবস্থান করে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে ঘোষণা দিলেন যে এটা তাদের স্বজনদের কারবার, এটা তাদের পারিবারিক একটা ব্যাপার। এই সমস্ত ব্যাপার হওয়ার জন্য আমার মনে হয় যে জনাব মুফাজ্জল করিম একদম মানে যে বিষয়টি তুলে ধরেছেন, যে কোনো ঘটনা ঘটলে সেই ঘটনাটিকে অন্যের উপর দোষ চাপানোর যত সংস্কৃতি চালু হয়েছে, সেটি আর আগে কখনো এতটা ব্যাপকভাবে দেখা যায় না। আপনি মন্তব্য করবেন যে কোনো ঘটনা ঘটলে এটা জামাত শিবিরের কাজ, বিএনপির কাজ না। দেখেন খালেদ, আমি এখানে আপনার সাথে একমত হতে পারছি না। এই কম্পারেটিভ অ্যানালিসিস যেটা সাদাত হোসেন সাহেব বলছিলেন, যে বিশ্বের প্রতিটি দেশেই কিন্তু যখন অনেকগুলো রাজনৈতিক দল থাকে, তারা একে অপরকে ব্লেম করে। আপনি এটা রাজনৈতিক সংস্কৃতি।
আমরা যদি রাজনৈতিক সংস্কৃতির বাইরে এসে কথা বলি, তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই জবাবদিহিতা আছে ওই জনগণের ইন্ডিয়াতে কাছে। ট্রেনে বোমা হামলার সময় তো আমি শুনি নাই যে কংগ্রেস বিজেপি আমি লন্ডনে ছিলাম, আমি আমার লন্ডনে কোনো লন্ডনে মনে যখন নেই। 7/7 আমি একটা কথা মনে করি দিই, জি, শেষ সম্প্রতিকালে কলকাতায় একটি ফ্লাইওভার ভেঙে পড়েছে জি, এবং মমতা কি বলেছে ওখানে, যে সেটা বিরোধী দলকেই কিন্তু অ্যাকিউজ করেছে। এখন কারণ সেই হচ্ছে যে ধরনের- মমতা না, না, ব্যানার্জিকে শুনেন, বলা হয়েছে যে শুনেন, আমি তিনি পচা। এটাকে কোনোভাবে আর- লেজিটিমেসি দিচ্ছি না, আমি এখানে একটু রেশনালাইজ করছি না, বাট ইস্যু ইজ দ্যাট যে আমাদের এই একটা সংস্কৃতি, যেটা আমি মনে করি অবশ্যই এটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা, কিন্তু এটা যেটা উনি বললেন যে উনি একদম মোফাজ্জল সাহেব যেটা একদম ছেড়ে দিলেন যে বিষয়টা, যে না এই রাজনৈতিক দলের বিষয়টা আনা যাবে না। আমার যে ধরনের ঘটনা এখন ঘটছে, আমরা যে আপনি যে হত্যাগুলোর কথা বলছেন, এখানে প্রচুর হত্যা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আমরা পত্রিকা খুলে শুধু হত্যার খবরই পাচ্ছি, আপনি যদি অন্য এভাবে কোনো খবর মিলান নাই। তাহলে আপনি দেখবেন যে না। সরকারের শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে যে এরকম কোনো মন্তব্য করলে আমরা এতে কোনো ছাড় দেব না, তারপরে দুজন মারা গেছে। কিন্তু অবশ্যই আজকেও একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মানে আমরা কি ওটা মিলাতে পারবো একটা মানে ঘোষণা এসেছে মে মাসে, যে শিক্ষক, আইনজীবী, ডাক্তার বা যারা সৃজনশীল কাজ করছেন তাদের সবাইকে সরকার আমাদেরকে দেখে শুনে রাখছেন। আমি জানি না আপনি নিশ্চয়ই- নারায়ণগঞ্জের ঘটনাটা দিয়ে যদি নিশ্চয়ই দেখে তারা শুনে ব্যাপারটা একটু দেখাশোনা বিবেচনা রাখছেন। করেন, আমাদের দেখে শুনে না, রাখছেন, তবে আমাদের একটা কান্দের উপোস করাচ্ছেন। একটা বিষয় এখানে আছে যে এই যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে আপনি দেখেন আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন আছে, সেখানে আমরা সহিংসতা দেখেছি। আমরা দেখছি যে আমাদের যে বিশেষ করে যারা লেখালেখি করছে, প্রকাশক, শিক্ষক, তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এইখানে যেটা অসহিষ্ণুতার কথাটা আসছে, সেটা কি আমরা যখন আমাদের মানে 4 দলীয় জোটের সরকারও ছিল, তখন কি আমরা দেখিনি? আমরা উদিচি দেখিনি, আমরা বিভিন্ন ঘটনা ঘটেছি। দেখেছি আমাদের একদমই শেষ সময়। আমি ডক্টর সাদ্দাত হোসেনের কাছে শেষ বাক্য শুনতে চাচ্ছি, আমাদের 5 সেকেন্ড সময় আছে। আপনি এই নিয়ে আপনি আর কোনো কিছু বলবেন কিনা? যদি বলেন, আমি তো যে আছে যার, তাহলে আমি তো ট্রেনার, বেসিক্যালি ওই ট্রেনিং সোসাইটির ইয়েতে থাকি। তো আমরা একটা কোর্স দেই, আর্টিকুলেশন, প্রোটোকল, ফর্মালিটিজ এন্ড আর্টিকুলেশন। আমি বলবো এই যে লাস্টে যে ওপিনিয়নটা দিয়েছেন রাজশাহী থেকে, যেটা পারিবারিক পর্যায়ে, এটা কিন্তু অ্যান্টি পার্টিও বলেন নাই, হঠাৎ করে একটা ইয়ে দিয়েছে। এই ধরনের কথাবার্তা না বলার জন্য আমরা ডক্টর সাদেক আলী এবং জনাব এইচ মোহাম্মদুল করিম, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।